আসন্ন ডাব্লিউপি এবং কেপির জন্য আমরা যে প্র্যাকটিস সেট শুরু করার কথা দিয়েছিলাম, আজকে তার প্রথম ক্লাস। দেখো প্র্যাকটিস সেট 1, 2 এইভাবে করতে করতে আমরা 50টা সেট করব। প্রত্যেকটা সেটে 15টা করে অঙ্ক রয়েছে। তাহলে এই টোটাল 50টা সেট কভারের মধ্যে দিয়ে আমরা কি করব, আমরা মোটামুটি পরীক্ষায় যেগুলো আসে প্রত্যেকটা টাইপ কম বেশি কভার হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়াও আমাদের এই একই চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস শুরু হয়েছে, সেগুলো দেখতে থাকবে। শুরু করা যাক আজকে প্র্যাকটিস সেট 1 এর প্রথম কোশ্চেন। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে। 1 নম্বর কোশ্চেন বলেছে 7, 4, 3 এবং 8 সংখ্যাগুলি দিয়ে, সংখ্যা হবে না অঙ্কগুলি দিয়ে, এটা সংখ্যা না অঙ্ক হবে, অঙ্কগুলি দিয়ে কতগুলি 2 অঙ্কের বিজোড় সংখ্যা তৈরি করা সম্ভব। 4টা অঙ্ক দিয়ে দিয়েছে, 7, 4, 3 এবং 8। এই অঙ্কগুলো দিয়ে 2 অঙ্কের কতগুলো বিজোড় সংখ্যা তৈরি করা যাবে। এটা করার জন্য আমাকে আগে জানতে হবে যে জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে। আচ্ছা, জোড় সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তারাই জোড়, যাদেরকে যায় না তারাই বিজোড়। ছোটবেলা থেকে পড়ে এসেছি। তার মানে স্যার ধরে নাও 28, বললাম 28 কি জোড় না বিজোড়? 28 অবশ্যই জোড়। দেখো 2 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ যায়। 2 দিয়ে 28কে কেটে দিলে 14, তাহলে ভাগ মিলে যাচ্ছে, তাহলে 28 হচ্ছে জোড়। যদি বলি 27, 27 জোড় না বিজোড়? 27কে 2 দিয়ে ভাগ করো, ভাগ যাচ্ছে না, তাহলে 27 হচ্ছে বিজোড়। তাহলে যাদেরকে 2 দিয়ে ভাগ যায় তারা জোড়, যাদেরকে যায় না তারা বিজোড়। তার মানে দেখো তো, যে সমস্ত জোড় সংখ্যা হবে, মাথায় রাখবে, যে সমস্ত জোড় সংখ্যা হবে তাদের শেষ অঙ্ক মানে একক অঙ্কে অবশ্যই 0, 2 বা 4 বা 6 বা 8 থাকবে। কি কি বললাম? যারা জোড় সংখ্যা হবে তাদের একক স্থানীয় অঙ্কে হয় 0 থাকবে, নাহলে 2 থাকবে, নাহলে 4 থাকবে, না হলে 6 থাকবে, না হলে 8 থাকবে। এদেরকে তো 2 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। দশক স্থানে যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু একক স্থানে এই কটাই থাকবে। এগুলো হচ্ছে জোড়ের, এগুলো হচ্ছে জোড় সংখ্যার জন্য। আর তাহলে বিজোড়ের জন্য বাকিগুলো তাহলে বিজোড়ে থাকবে। যদি বিজোড় হয় তাহলে তার একক স্থানীয় অঙ্ক হয় 1 হবে, না হলে 3 হবে, না হলে 5 হবে, 7 হবে, 9 হবে। একক স্থানীয় অঙ্ক যদি 1 থাকে বা 3 থাকে বা 5 থাকে বা 7 থাকে বা 9 থাকে তাহলে তারা বিজোড় সংখ্যা। যদি জোড় থাকে তাহলে এগুলো থাকবে, বিজোড় থাকলে এগুলো থাকবে। ঠিক আছে, এবার আমরা কোশ্চেনে আসি। কোশ্চেন বলেছে দেখো তো যে 7, 4, 3 এবং 8 এই অঙ্কগুলো দিয়ে কতগুলি 2 অঙ্কের বিজোড় সংখ্যা তৈরি করা সম্ভব। আচ্ছা, 2 অঙ্কের বিজোড় সংখ্যা মানে এমন একটা সংখ্যা নিব যার 2টো অঙ্ক আছে, একক আর দশক। তাহলে কতগুলো সম্ভব দেখো তো। একটু আগেই বললাম যে বিজোড় সংখ্যা থাকতে গেলে তার একক স্থানীয় অঙ্কে বিজোড় অঙ্ক থাকতে হবে, মানে হয় 1 থাকতে হবে, নাহলে 3 থাকবে, নাহলে 5 থাকবে, নাহলে 7, নাহলে 9। তাহলে বলো তো, এই যে 4টা দেওয়া আছে এই 4টার মধ্যে বিজোড় কে কে? 1 হচ্ছে 7, 1 হচ্ছে 3। তার মানে হয় একক স্থানীয় অঙ্কে 7 আছে, না হলে 3 আছে। এই দুটোই তো পসিবিলিটি। একক স্থানীয় অঙ্ক নিয়ে এই দুটোই তো পসিবিলিটি, যে বিজোড় হতে গেলে হয় 7 থাকবে, না হলে 3 থাকবে। যদি এখানে বাই চান্স 4 থেকে যেত বা 8 থেকে যেত তাহলে তো ওগুলো বিজোড় হতো না। তাহলে বিজোড় হতে গেলে এই দুটো পসিবিলিটি, হয় 7 থাকবে, নাহলে 3 থাকবে। হয়ে গেল। এবার দশক স্থানীয় আসি। দশক স্থানে যাই থাকুক না কেন, যদি একক স্থানীয় বিজোড় থাকে তাহলে পুরো সংখ্যাটাই বিজোড় হবে। তাই দেখো তো, এখানে 7 আছে, 7 আছে, তাহলে বাকি দশক স্থানীয় 4ও থাকতে পারে, না হলে 3 থাকতে পারে, 8 থাকতে পারে। যাই থাকুক না কেন তুমি এটা বিজোড় সংখ্যা হবে। যদি 4 থাকে তাহলে 47, দেখো তো কি কি হতে পারে। 47, যদি 3 থাকে তাহলে 37, যদি 8 থাকে তাহলে 87। তাহলে এই 3টাই বিজোড় সংখ্যা। শেষ অঙ্ক একক অঙ্কে 7 দিয়ে দিলাম। তার আগে বাকি যে 3টা সংখ্যা আছে, 3টা যে অঙ্ক আছে, 3টা অঙ্কের যে কোনো একটা থাকলে ওটা বিজোড় হবে। একই রকম ভাবে এটাও শেষ অঙ্কটা 3 আছে, তাহলে এই দশক স্থানীয় অঙ্কে যে কোনো 3 বাদ দিয়ে যা ইচ্ছা থাকতে পারে, 7ও থাকতে পারে, 4ও থাকতে পারে, 8ও থাকতে পারে। যা ইচ্ছা থাক না কেন এটা বিজোড় হবে। দেখে নাও, 73 যদি 7 থাকে তাহলে 73 হবে, যদি 4 থাকে তাহলে 43 হবে, যদি 8 থাকে তাহলে 83 হবে। দেখো তো প্রত্যেকটা বিজোড় সংখ্যা না আমার। তাহলে পসিবিলিটি এই 6টাই।
তাহলে বিজোড় সংখ্যা কটা তৈরি হতে পারে? দেখো তো, এই 6টাই বিজোড় সংখ্যা তৈরি হতে পারে। তাহলে অপশন নাম্বার সি 6, অপশন নাম্বার সি 6। ঠিক আছে, আর কোনো পসিবিলিটি আছে? আর কোনো পসিবিলিটি নেই, এই 6টাই বিজোড় সংখ্যা তৈরি হতে পারে। তাহলে স্যার আমি পরীক্ষা হলে কি করব? পরীক্ষা হলে কি এতগুলো বের করব যেভাবে 47 37 এভাবে বের করবো না? পরীক্ষা হলে করব কি, আমি আমার এখানে একক স্থানীয় অঙ্কে কটা আমি পেয়ে যাচ্ছি বিজোড় সংখ্যা, আগে ওটা দেখে নিব। একক স্থানীয় দেখো 3 আর 7, আমি একক স্থানীয় অঙ্কে দুটো পেয়ে গেলাম, 3 আর 7। এই দুটো, তাহলে একক স্থানীয় অঙ্ক হবার পসিবিলিটি কটা? দুটো। আর দশক স্থানীয় অঙ্ক হওয়ার পসিবিলিটি কটা? বাদ বাকি 3টা। 3 2 6, বোঝা গেল? দুটো হচ্ছে একক স্থানীয় পসিবিলিটি 7 আর 3। যদি 7 বসিয়ে দিই তাহলে বাকি 3টা যে কোনো একটা বসতে পারে দশক স্থানে। যদি 3 বসিয়ে দিই তাহলে বাকি 3টা যে কোনো বসতে পারে দশক স্থানে। তাহলে টোটাল পসিবিলিটি কটা হচ্ছে? একক স্থানের জন্য 2 আর দশক স্থানের জন্য 3, হয়ে গেল 6। যদি এরকম থাকতো, ধরে নাও এরকম দিয়েছে, এটা মুছে দিই, পরীক্ষায় ধরে নাও দিয়েছে এরকম 5 8 9, 5 8 9 6 4, বলেছে এই 5টা অঙ্ক দিয়ে কতগুলো 2 অঙ্কের বিজোড় সংখ্যা বের করা যাবে। আবার আমি সেম জিনিস, আমি খাটতে যাব না, দেখো আমার একক স্থানীয় বিজোড় লাগবে, কটা আছে? দুটো আছে। তাহলে বাদ বাকি পড়ে থাকলো কটা? আমি একটা সবসময় বাদ দিয়ে দেবো। দেখো 5টা দেওয়া আছে, তাহলে ইন্টু 4 হয়ে যাবে 8, তাহলে অ্যান্সার হয়ে গেল 8। তুমি বের করো, দেখো তাই হবে। একবার তুমি 8 8 5 85 হবে, একটা 9 5 95 হবে, একটা 6 5 65 হবে, একটা 4 5 45 হবে। আবার তুমি 9 ধরে যখন করবে তখন 5 9 59 হবে, 8 9 89 হবে, 6 9 69 হবে, 4 9 49 হবে। তাহলে আমার পসিবিলিটি হচ্ছে 2 × 4। কি করব? একক স্থানে যতগুলো বিজোড় সংখ্যা আছে আমি সেটাকে কাউন্ট করব, আর টোটাল যে নাম্বার দেওয়া আছে যতগুলো বলেছে, টোটাল যে অঙ্ক যতগুলো বলেছে তার থেকে এক কম গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে আবার হয়ে গেল 8টা। তাহলে এই ক্ষেত্রে কটা হবে? এই ক্ষেত্রে স্যার কটা? 4টা দিয়েছিল। একক স্থানে কটা আছে? 1 আর 2 দুটো আছে, আর একটা 4টা থেকে এক বাদ দিলে 3, তাহলে 3 × 2 করলে 6, তাহলে অপশন সি হয়ে গেল 6। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কে আসে, কি বলেছে স্যার? যদি xy + 7y = 84 হয় এবং x + 7 = 3 হয়, তাহলে y = কত? একদম পাতি অঙ্ক। দেখো xy + 7y = বলেছে 84। আচ্ছা, এখান থেকে দেখে বুঝতে পারছো না y কমন যাবে, তাহলে আমি yটাকে কমন টেনে নিলাম। কি পড়ে থাকলো? x পড়ে থাকলো, প্লাস আছে 7 আছে, 7 পড়ে থাকলো, সমান 84। আচ্ছা দেখো তো, x + 7 এর ভ্যালু দিয়ে দিয়েছে কোশ্চেনে 3, x + 7 এর ভ্যালু 3, তাহলে আমি এই x + 7 এর জায়গাতে 3 বসাতে পারি না? তাহলে আমার হয়ে গেল y × 3 সমান 84। ঠিক আছে, x + 7 এর জায়গাতে 3 বসিয়ে দিলাম। দেখো 3টা এদিকে গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে y সমান 84/3। 3 দিয়ে কেটে দিলাম, 3 2 6, 3 8 24, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 28। তাহলে y এর ভ্যালু কত? 28। আমাকে কি বের করতে দিয়েছে? y এর ভ্যালু। y এর ভ্যালু কত? 28, অপশন নাম্বার ডি। অপশন ডি হয়ে গেল 28। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি 3 নম্বর অঙ্কে। দেখো বলছে একটি ঘন্টা 1টার সময় একবার বাজে, 2টোর সময় দুবার বাজে, এইভাবে 24 ঘন্টা বাজতে থাকলে ঘন্টাটি 24 ঘন্টায় মোট কতবার বাজবে? মানে এগুলো স্যার কোন ঘন্টাগুলো? এগুলো দেখবে মেয়েদের রুমগুলোতে থাকে ঘন্টা, পেন্ডুলাম যুক্ত ঘন্টা। 1টা বাজবে, একবার টাং করে বাজলো, 2টোর সময় দুবার টাং টাং, 3বার টান টানা টান, এইভাবে বাজতে থাকে। তো স্যার এইভাবে বাজতে 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 বলছে তাহলে 24 ঘন্টাতে, মানে সারা দিনে একটা টোটাল দিন রাত মিলে 24 ঘন্টাতে কয়বার বাজবে? দেখো তো, বোঝা গেল কোশ্চেন? অঙ্কে আসি। 1টার সময় একবার বেজেছে, 2টার সময় দুবার বেজেছে, 3টার সময় 3বার বাজবে,
4টার সময় 4 বার বাজবে। এইভাবে চলতে চলতে তাহলে 24টা যখন বাজে তখন 24 বার বাজবে। এভাবে চলতে চলতে 24টার সময় 24 বার বাজবে না, ঘড়িতে তো 24টা হবে না, ঘড়িতে 24টা হবে না, আমরা নর্মাল ঘড়ির কথা বলছি। তার মানে আমার ঘড়িতে কি হয় 1 থেকে 12 আবার 1 থেকে 12, এমন তো হয় না 1 থেকে 24 গোটা দিন শেষ, 1 থেকে 12 আবার 1 থেকে 12, তাহলে স্যার 24 তো হবে না। তাহলে কি যাবে 1 2 3 4 করতে 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 কি হলো 12টা বাজলো। তাহলে 12টা বাজলো, একটা থেকে শুরু করে 12টা বাজলো, আবার একটা থেকে 12টার পর আবার 1 শুরু হয়ে যাবে। একটা যদি এম হয় তাহলে পরেরটা পিএম হবে। 1 থেকে 12 গেল, আবার 1 থেকে 12 হবে। তার মানে কি এই 1 থেকে 12 দুবার হবে। কেউ কিন্তু 1 থেকে 24 একবারে করে দিও না, ভুল হয়ে যাবে কিন্তু। 1 থেকে শুরু করে 1টার সময় একবার, 2টার সময় দুবার, এই করতে করতে 12টার সময় 12 বার বাজলো, তারপরে তো আবার একটা শুরু হয়ে গেল, 1টা 2টো, তাহলে আবার ঘুরে ফিরে 1টা থেকে শুরু করে আবার 12টা হবে। তাহলে ওই জন্য আমি 1 থেকে 12 যোগ করলাম, ওকে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে স্যার যোগফল বের করি। আচ্ছা 1 থেকে 12 যোগফল বের করা, স্যার যোগফল বের করার আমরা সূত্র জানি, ঠিক আছে, কি জানি স্যার? এখন তো স্যার আর ডিটেলসে করছি না, এখন একদম ডিরেক্ট সূত্রতে চলে আসি। দেখো 1 থেকে 12 এরকম স্যার ন্যাচারাল নাম্বার যদি দেওয়া থাকে, প্রাকৃতিক সংখ্যা যদি পরপর দেওয়া থাকে, তার যে সূত্র, তার যোগফল বের করার যে সূত্র, সেটা হচ্ছে n ইন্টু a প্লাস l বাই 2, n ইন্টু a প্লাস l বাই 2, ঠিক আছে। আচ্ছা n ইন্টু a প্লাস l বাই 2 মানে কি স্যার? n মানে কি? n মানে হচ্ছে কয়টা সংখ্যা আছে, 1 থেকে 12 পর্যন্ত কটা সংখ্যা আছে, 1 থেকে 12 পর্যন্ত কটা সংখ্যা আছে? 12টা। যদি বলতো 1 থেকে 24 পর্যন্ত কটা সংখ্যা আছে? 24টা। আমার যদি না বুঝতে পারো কটা সংখ্যা আছে, তার নিয়ম হচ্ছে, n বের করার নিয়ম হচ্ছে শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিয়ে দিবে, তার সাথে 1 যোগ করে দিবে। দেখো 12 থেকে 1 বাদ দিলে 11, তার সাথে 1 যোগ করে দিলাম, হয়ে গেল 12, ঠিক আছে। তাহলে n সমান 12। যদি তোমাকে দিত এরকম, সাপোজ ধরে নাও দিল 5 থেকে, তোমাকে বললো 5 থেকে শুরু করে 12 পর্যন্ত কটা সংখ্যা আছে, তুমি এখানে 1 থেকে 12 ছিল, বুঝে গেলে স্যার 12টা সংখ্যা। কিন্তু যদি বলে 5 থেকে 12 পর্যন্ত কটা সংখ্যা আছে, তাহলে কারো মনে হবে 7টা, কারো মনে হবে 8টা, আমি দেখে নিই কটা। নিয়ম কি বলছে? শেষ সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ, তার সাথে 1 যোগ। তাহলে 12 থেকে 5 বাদ দিলে 7, 7-এর সাথে 1 যোগ করে দিলে 8। তাহলে 5 থেকে 12 পর্যন্ত 8টা সংখ্যা আছে, বোঝা গেল? এটা হচ্ছে n। এই ক্ষেত্রে n তো বোঝা যাচ্ছে, এই ক্ষেত্রে n তো বোঝা যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে n মানে কি বোঝা গেল স্যার? কটা সংখ্যা আছে। তাহলে 1 থেকে 12 পর্যন্ত কটা সংখ্যা আছে? 12টা। a মানে কি? a মানে হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে স্যার আমি এখানে লিখে দিচ্ছি, n মানে কয়টি সংখ্যা আছে। আচ্ছা a মানে হচ্ছে প্রথম সংখ্যা, ফার্স্ট, প্রথম সংখ্যা। l মানে হচ্ছে শেষ সংখ্যা, l মানে হচ্ছে শেষ সংখ্যা, ঠিক আছে। এবার আমরা করতে পারবো না, দেখো তো সব যোগফল বের করতে পারবো না। n মানে কি? 12। a মানে প্রথম সংখ্যা কত? 1। l মানে কি? শেষ সংখ্যা কত? 12, ডিভাইডেড বাই 2, হয়ে গেল। তাহলে আমার 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার যোগফল আমি বের করে নিলাম, 12 ইন্টু 1 প্লাস 12 ভাগ 2, ইন্টু দেখো একটা 2 আছে, তাহলে ইন্টু 2 বসিয়ে দিলাম, 2 2 কেটে গেল, তাহলে 12 ইন্টু 12 যোগ 1 13, 12-র সাথে 13 গুণ করলে কত হবে? 120, 3 12 36, 156। তাহলে টোটালে কতবার বাজবে ঘন্টাটা? 156 বার বাজবে। অপশন নাম্বার এ 156, ঠিক আছে। কি করলাম আরেকবার বলি, বলছে ঘন্টাটা 1টার সময় 1 বার বাজে, 2টার সময় 2 বার বাজে, 3টার সময় 3 বার বাজে, 4টার সময় 4 বার বাজে, এই করতে করতে 12টার সময় 12 বার বাজবে, ঠিক আছে। তাহলে যদি 12টার সময় 12 বার বাজে, তাহলে একটা দিনে দুবার 12টা, 1 থেকে 12 দুবার আসবে। তো একবার যদি আমি রাত থেকে হিসাব শুরু করি, রাত 1টা থেকে শুরু করলাম, তাহলে রাত 1টা থেকে দুপুর 12টা হলো, একবার কভার হয়ে গেল। আবার দুপুর 1টা থেকে রাত 12টা, তাহলে টোটাল সার্কেলটা দুবার আসবে, ওই জন্য আমি 2 দিয়ে গুণ করলাম। 1 থেকে 12 পর্যন্ত যোগফল বের করলাম। যোগফল বের করার সূত্র হচ্ছে n ইন্টু a প্লাস l বাই 2। n মানে কি? কয়টা সংখ্যা আছে। a মানে কি? প্রথম সংখ্যা। l মানে কি? শেষ সংখ্যা।
বাই 2 মানে সূত্রের 2। তাহলে এখানে n এর মান হয়ে গেল 12, প্রথম সংখ্যা হয়ে গেল 1, শেষ সংখ্যা হয়ে গেল 12 ডিভাইডেড বাই 2 ইন্টু একটা 2 ছিল ইন্টু 2, 2 2 কেটে গেল, 12 ইন্টু 13, 12 ইন্টু 13 করলে 156। ঠিক আছে, চলে আসি আমরা 4 নম্বর অঙ্কে। ঠিক আছে, দেখো এ এবং বি নল দুটি পৃথকভাবে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে যথাক্রমে 10 ও 20 মিনিটে। দুটা নল আছে, 10 মিনিট এবং 20 মিনিটে একটা চৌবাচ্চা ভর্তি করতে পারে, তবে চৌবাচ্চাটির নিচে একটি ছিদ্র দিয়ে ভর্তি চৌবাচ্চাটি 40 মিনিটে খালি হয়। দেখো একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চাটা একটা নল 10 মিনিটে ভর্তি করতে পারে আর একটা নল 20 মিনিটে ভর্তি করতে পারে। ঠিক আছে, চৌবাচ্চাটার নিচে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা দিয়ে ভর্তি চৌবাচ্চাটা 40 মিনিটে খালি হয়। যদি আমি ছিদ্রটা খুলে দিই তাহলে টোটাল ভরা চৌবাচ্চাটা 40 মিনিটে ছিদ্র দিয়ে খালি হয়ে যায়। তাহলে নল দুটি একত্রে কতক্ষণে তা ভর্তি করতে পারবে যদি ছিদ্রটি খোলা অবস্থায় থাকে? ঠিক আছে, একটা চৌবাচ্চা, কোশ্চেনটা বুঝে নাও, একটা চৌবাচ্চাতে দুটো নল কানেক্ট আছে, এই দুটো নল দিয়েই জল ভিতরে ঢোকে, আর নিচে একটা ছিদ্র আছে, একটা নল দিয়ে 10 মিনিটে পূরণ হয় আর একটা নল দিয়ে 20 মিনিটে পূরণ হয়ে যায়, আর এই ছিদ্রটা দিয়ে 40 মিনিটে খালি হয়ে যায়। বলছে তাহলে আমি দুটো নলকে অন করে দিলাম আর ছিদ্রটাকেও অন করে দিলাম, তাহলে কতক্ষণে এই চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে? এটা দিয়েছে আমার কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে করব? নল চৌবাচ্চাতে তোমরা শিখেছো, দেখে নাও। আচ্ছা স্যার, আমার প্রথম কাজ হচ্ছে এই যে ডাটাগুলো দিয়েছে 10, 20 আর 40, এদের লসাগু নিব। আমরা লসাগু নিব, লসাগু এলসিএম, লসাগু নিব কার কার? 10, 20 আর 40। 10, 20, 40 এর লসাগু কত? 40। একদম পাতি স্যার, যেটুকুটা বলছে এটুকুটাই বোঝো। 10, 20, 40 এর লসাগু 40। ঠিক আছে, এবার আমি অঙ্কটা লিখে নিই। দেখো আমার কাছে তিনটা কন্ডিশন, একটা 10 মিনিটে খালি করে, ভর্তি করে, একটা 20 মিনিটে ভর্তি করে, তাহলে যেহেতু ভর্তি করছে আমি প্লাস দিয়ে দিলাম, একটা 10 মিনিটে ভর্তি করে, একটা 20 মিনিটে ভর্তি করে, আর একটা 40 মিনিটে খালি করে দেয়, ওই জন্য এটার আগে মাইনাস দিলাম। তিনটা আমি লিখে দিলাম, 10, 20 আর 40। আচ্ছা, এদের লসাগুটাকে মাথার উপরে লিখে দিলাম 40। আচ্ছা দেখো তো, টোটাল যদি 40 ইউনিট হয়, ভালো করে বোঝো, টোটাল যদি 40 ইউনিট হয় তাহলে এ 10 মিনিটে 40 ইউনিট ভর্তি করে। টোটাল যদি 40 ইউনিট হয় তাহলে 10 মিনিটে 40 ইউনিট ভর্তি করে, তাহলে এর এফিসিয়েন্সি কত, এর ক্ষমতা কত? 1 মিনিটে কত করে? 4 ইউনিট না? তাহলে এর ক্ষমতা 4। কি পাতি, 40 দিয়ে 10কে ভাগ করলাম, 4 হলো। 10 মিনিটে যদি 40 ইউনিট কাজ করে তাহলে 1 মিনিটে কত করবে? 4। এটা দিয়ে এটাকে ভাগ করে দিলাম, 4 হয়ে গেল। একই রকম ভাবে এ 20 মিনিটে করে 40 ইউনিট, তাহলে এর ক্ষমতা কত? ক্ষমতা মানে হচ্ছে 1 মিনিটে কত করছে, তাহলে এই 2 করে। 20 মিনিটে যদি 40 করে তাহলে 1 মিনিটে 2 করবে, 40 দিয়ে 20কে ভাগ করলাম 2। আচ্ছা, তাহলে এগুলো সব প্লাস, এগুলো ভর্তি করছে প্লাস। এ দেখো 40 মিনিটে 40 ইউনিট খালি করে, 40 মিনিটে 40 ইউনিট খালি করে, তাহলে 1 মিনিটে কত করবে? 1 করবে, তাহলে এর মাইনাস। তাহলে আলটিমেট 3 জনের ক্ষমতা কত হচ্ছে? আলটিমেট 3 জনের ক্ষমতা কত হচ্ছে? 4 + 2 - 1। তাহলে 3 জনের টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 4 + 2 - 1। 4 2 6, 6 থেকে 1 বাদ দিলাম 5। তাহলে আলটিমেট 3টা নলকে যদি একসাথে খুলে দিই, ওরা 1 মিনিটে 5 ইউনিট কাজ করবে। আমার টোটাল ইউনিট কত আছে? 40। টোটাল ইউনিট আছে 40। তাহলে বলেছে এই 40 ইউনিট করতে তার কত সময় লাগবে? 1 মিনিটে যদি 5 ইউনিট করে তাহলে 40 ইউনিট করতে কত সময় লাগবে? দেখো 5 ইউনিট করতে ওর সময় লাগে 1 মিনিট, তাহলে 1 ইউনিট করতে সময় কত লাগবে? 1/5 মিনিট। তাহলে 40 ইউনিট করতে সময় কত লাগবে? 1/5 × 40 মিনিট। 5 দিয়ে কেটে দিলাম, 5 × 8 = 40, তাহলে কত লাগবে? 8 মিনিট সময় লাগবে।
তাই তো লাগবে। 5 ইউনিট করে হচ্ছে 1 মিনিটে, তাহলে 40 ইউনিট করবে কত মিনিটে? 8 মিনিটে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ, 8 মিনিট। ঠিক আছে, বোঝা গেল। চলে আসি পরের অঙ্কে, কোশ্চেন নাম্বার 5। দেখো বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 324 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। নিচে 4টা অপশন দেওয়া আছে, বলছে এই 4টা অপশনের মধ্যে 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কোনটা যেটা 324 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে কি করব স্যার, এই টাইপের অঙ্ক 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে। আচ্ছা দেখো তো 5 অঙ্কের, বলো তো 5 অঙ্কের আমাদের বৃহত্তম সংখ্যা কোনটা? ফার্স্ট কাজ, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা স্যার? 5টা নয়। সবাই জানি তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়। যদি বলতো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয় হতো, 6 অঙ্কের বললে 6টা নয় হতো। বলেছে এর ঠিক কাছাকাছি, এই সংখ্যাটা তো আর 324 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এর ঠিক কাছাকাছি কোন সংখ্যাটা 324 দ্বারা বিভাজ্য এটা বের করতে দিয়েছে। তাহলে আমি করব কি, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 324 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, দেখো 324 দিয়ে ভাগ করে দিচ্ছি 5টা 9কে। কতবারে যাবে? 3 24 72, 900, তাহলে 3 বারে যাবে। 3 দিয়ে গুণ করলাম, 3 24 হয়ে গেল 72, 9 হয়ে গেল। তাহলে কত হলো? 7। 9 থেকে 7 বাদ দিলাম 2, ঠিক আছে 27। এটা 9 নামিয়ে দিলাম, 279। ভাগ যাচ্ছে না, তাহলে এখানে একটা শূন্য নিলাম আর একটা 9 নামিয়ে দিলাম। ঠিক আছে, কতবারে যাবে দেখো তো, কতবারে যাবে স্যার? 8 দিয়ে যদি দিই, 9 দিয়ে দিলে 3 9 27, 9 দিয়ে তো হবে না, 8 দিয়ে দিলে হয়ে যাবে। 8 দিয়ে দিই, দেখো 8 দিয়ে দিলে 4 8 32, 2 হাতে থাকলো 3, 8 দিয়ে 16, 16 3 19, 9 হাতে থাকলো 1, 3 8 24 আর 1 25, তাহলে 25। বাদ দিই, 9 থেকে 7 বাদ দিলে, সরি 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 9 বাদ দিলাম 0, 7 থেকে 5 বাদ দিলাম 2, তাহলে 207 থেকে গেল অবশিষ্ট। 207 থেকে গেল অবশিষ্ট। আচ্ছা দেখো তো 207 যদি ভাগশেষ থাকে তার মানেটা কি? মানেটা এটা না যে এখান থেকে যদি 207 কম থাকতো তাহলে ভাগটা মিলে যেত, এটার থেকে যদি 207 কম থাকতো তাহলে ভাগটা মিলে যেত। তাহলে আমাকে এটার দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত হবে? এটা মাইনাস 207 হবে। এটা থেকে যদি 207 কম থাকতো তাহলে ভাগটা মিলে যেত। তাহলে আমার অ্যান্সার কি হবে? এই 5টা 9, এটা থেকে আমি 207কে বাদ দিয়ে দেব। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 999, 5টা 9 মাইনাস 207। দেখো 9 থেকে 7 বাদ দিলাম 2, 9 থেকে 0 বাদ দিলাম 9, 9 থেকে 2 বাদ দিলাম 7 আর দুটো 9 বসে গেল। 99792, 99792 কোথায় আছে স্যার? 99729 দেখে নি আর একবার, ভুল হলো কিনা। 99729 একবার দেখে নি স্যার। 324 দিয়ে ভাগ করলাম 3কে, 3 দিয়ে যদি হয় 3 4 12, 12 3 24 72, 72 আর 9 972 হয়ে গেল। 9 থেকে 2 বাদ দিলাম 7, 9 থেকে 7 বাদ দিলাম 2, দুটো 9 নামিয়ে দিলাম, একটা শূন্য নিলাম, 8 বাড়ি দিলাম 4 8 32, 2 হাতে থাকলো 3, 8 দিয়ে 16, 16 3 19, 19 9 হাতে থাকলো 1, 3 8 24, 1 25। ঠিক আছে, 9 থেকে 2 বাদ দিলাম 7, 9 থেকে 9 বাদ দিলাম 0, 7 থেকে 5 বাদ দিলাম 2, তাহলে 207 হয়ে গেছে এক্সট্রা। এটা থেকে 207 বাদ দিতে হবে। 207 বাদ দিচ্ছি, 9 থেকে 7 বাদ দিলাম 2, 9 থেকে 0 বাদ দিলাম 9, 9 থেকে 2 বাদ দিলাম 7, 99। তাহলে অপশনটাই ভুল আছে, অপশন হয়ে যাবে 99729, 792 এটাই হবে, কিন্তু এখানে অপশনটা আলাদা হবে, এটা উল্টাপাল্টা হয়ে গেছে, আগে 9 হবে তারপর 2 হবে। 99792, আগে 2 হয়ে গেছে 9 হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক এটা গেল আমার 5 নম্বর অঙ্ক। বোঝা গেল? আমাকে যদি বলতো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমি এখানে 4টা 9কে ভাগ করে দিতাম 324 দিয়ে, যেটা ভাগশেষ বেরাতো ওটা বাদ দিয়ে দিতাম। যদি 6 অঙ্কের বলতো 6টা 9কে ভাগ করতাম 324 দিয়ে, যেটা ভাগশেষ বেরাতো বাদ দিয়ে দিতাম। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে।
6 নাম্বার। দেখো কি বলেছে, বলছে এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত? এ এর কত? 2/3, তাহলে এ ইন্টু 2/3 সমান বি এর 75%, মানে বি ইন্টু 75/100 সমান সি এর 0.6, তাহলে সি ইন্টু 0.6। এটা সমান বলে দিয়েছে, আমাকে বের করতে হবে a:b:c। দেখি স্যার, এটা মানে 2a/3, 75 100, 25 দিয়ে কেটে দিলাম, 3 25 75, 4 25 100, ঠিক আছে। 0.6 আছে, পয়েন্ট উঠিয়ে দিলাম, নিচে 1 হয়ে গেল, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য হয়ে গেল, কেটে দিলাম স্যার 2 দিয়ে, 3 হলো, 2 দিয়ে কাটলাম 5 হলো, তাহলে দাঁড়ালো 2a/3 সমান 3b/4 সমান 3c/5। দেখো আমার পেয়ে গেছি 2a/3 সমান 3b/4 সমান 3c/5। আমাকে কি বের করতে হবে? বের করতে হবে a অনুপাত b অনুপাত c সমান কত। এটাই তো বের করতে হবে। নিয়ম আমরা জানি, অনুপাত সমানুপাত চ্যাপ্টারে আমাদের পড়ানো আছে বা তোমরাও জানো। কি স্যার? এরকম যদি থাকে a অনুপাত b অনুপাত c সমান কি হবে? ওপরে যারা আছে, ওপরে যারা গুণ অবস্থায় আছে, সহগ অবস্থায় আছে abc, তাদের লসাগু দিয়ে নিচে গুণ করে দিবে। ওপরে যারা আছে তাদের লসাগু দিয়ে নিচে গুণ করে দিবে। তাহলে দেখো তো 2 3 আর 3, ওপরে কারা আছে? 2 3 আর 3 আছে, এদের লসাগু কত হবে? 6 হবে লসাগু, তাই তো? 2 3 আর 3 লসাগু কত হবে? 6 হবে। তাহলে স্যার প্রত্যেকটাকে নিচে 6 দিয়ে গুণ করে দিলাম, গুণ করে দিলাম। 2 দিয়ে 6কে কাটলাম 3 হলো, 3 দিয়ে 6কে কাটলাম 2 হলো, 3 দিয়ে 6কে কাটলাম 2 হলো। তাহলে কি দাঁড়ালো এখান থেকে? এখান থেকে দাঁড়ালো এরকম দাঁড়ালো না? যদি এদিকে লিখে দিই a/9 সমান b/8 সমান c/10, তাই তো দাঁড়ালো। আমার কাজ কি স্যার? আবারও বলছি স্যার, কাজ কি? ওপরে যারা থাকবে তাদের লসাগু দিয়ে নিচে গুণ। 2 3 আর 3 এর লসাগু 6, প্রত্যেকটাকে নিচে 6 দিয়ে গুণ। নিচে স্যার, নিচে 6 দিয়ে গুণ। তাহলে 2 এর সাথে 6 কাটলো 3 হলো, 3 এর সাথে 6 কাটলো 2 হলো, 3 এর সাথে 6 কাটলো 2 হলো। তাহলে হয়ে গেল a/9 সমান b/8 সমান c/10। তাহলে a:b:c সমান কি হবে? নিচে যারা পড়ে থাকে সেইগুলোই অনুপাত হয়। তাহলে a:b:c সমান হয়ে গেল 9 অনুপাত 8 অনুপাত 10। এ অনুপাত বি অনুপাত সি সমান হয়ে গেল 9 অনুপাত 8 অনুপাত 10। দেখো অপশন, অপশন নাম্বার ডি, 9 অনুপাত 8 অনুপাত 10। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি 7 নাম্বার অঙ্কে। দেখো বলছে একজন বিক্রেতা একটি দ্রব্য ধার্য মূল্যের 80% বিক্রি করায় তার 10% ক্ষতি হয়েছে। ওর যা ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস, যা লিখিত দাম আছে, তার 80% দামে বিক্রি করেছে, যার জন্য 10% ক্ষতি হয়েছে। ভালো কথা। তিনি ধার্য মূল্যের 95% দ্রব্যে বিক্রি করলে, দামে দ্রব্যটি বিক্রি করলে তার শতকরা লাভ কত হতো? বলছে যেটা লেখা আছে তার 80% দামে আমি বিক্রি যদি করি, আমার 10% ক্ষতি হয়। তাহলে লিখিত দামের 95% দামে আমি বিক্রি করলে আমার লাভ কতটা হবে? তাহলে দেখো তো, আমি ধরে নিলাম ওর মার্কেট প্রাইস বা লিখিত মূল্য 100 টাকা, 100 টাকা লেখা ছিল। তাহলে আমি বিক্রি করেছি, আমার সেলিং প্রাইস কত? আমি বিক্রি করেছি কত? 80% দামে। 100 টাকা লেখা থাকলে আমি 80 টাকায় বিক্রি করেছি না? এসপি মানে স্যার সেলিং প্রাইস, বিক্রি দাম, মার্কেট প্রাইস বা লিখিত দাম। ঠিক আছে, লেখা ছিল 100 টাকা, বিক্রি করেছি আমি 80 টাকায়। 80 টাকায় বিক্রি করেছি, 80% দামে বিক্রি করেছি, মানে 80 টাকায় বিক্রি করেছি। এটা করতে গিয়ে আমার লস হয়ে গেছে কত? লস হয়ে গেছে 10%। আচ্ছা স্যার 10% মানে 1/10 না? 1/10 তো লস হয়েছে, মাইনাস। লস মানে কি স্যার? মাইনাস।
তাহলে 10% মানে 10/100, স্যার লিখে দিই, আচ্ছা করে দিই। 10% মানে স্যার 10/100, 0 0 কেটে দিলাম, তাহলে 1/10। যেহেতু লস হয়েছে জন্য একটা মাইনাস চিহ্ন রাখলাম। তার মানে কি দাঁড়ালো স্যার? 10% লস হওয়া মানে 10 টাকায় 1 টাকা লস হয়েছে, 10 টাকায় 1 টাকা লস হয়েছে, এটাই তো মানে। তাহলে দেখো তো 10 টাকায় 1 টাকা লস হওয়া মানে কি? কেনা দাম যদি 10 টাকা হয় তাহলে আমার বিক্রি দাম 9 টাকা। আমি বললাম আমি 10 টাকায় 1 টাকা লস করেছি, কারণ আমি 10 টাকায় কিনে থাকলে 9 টাকায় বিক্রি করেছি, তবেই তো আমার 10 টাকায় 1 টাকা লস হয়েছে। তাহলে স্যার কেনা দাম 10 টাকা হলে বিক্রি দাম 9 টাকা। আমার কি কোশ্চেনে বের করেছি না, আমার বিক্রি দাম 800, তাহলে 80, তাহলে আমি এখানে বলতে পারি না 9 = 80। দেখো কি দাঁড়ালো? 10% লস, 10% মানে 1/10, তার মানে 10 টাকাতে 1 টাকা লস, তার 10 টাকা কেনা দাম হলে বিক্রি দাম 9 টাকা। ঠিক আছে, বিক্রি দাম 9 টাকা, কিন্তু আমি বলছি না বিক্রি দাম 80 টাকা, তাহলে 9 = 80। স্যার 9 সমান যদি 80 হয় তাহলে 1 সমান কত হবে? 80/9। আমাকে কি বের করতে হবে? কেনা দাম। তাহলে দেখো তো 1 সমান যদি 80/9 হয় তাহলে 10 সমান কত হবে? 10 × 80/9 মানে 800/9। তাহলে আমার কেনা দাম বেরিয়ে গেল 800/9। ঠিক আছে, এই পয়েন্ট আমার ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আর একবার বলে নিচ্ছি, আমার লিখিত দাম ছিল 100 টাকা ধরলাম, তাহলে আমি বিক্রি করেছি ক টাকায়? 80 টাকায়। এই 80 টাকায় বিক্রি করতে গিয়ে আমার 10% লস হয়েছে। 10% মানে 1/10, তার মানে 10 টাকায় 1 টাকা লস হয়েছে, 10 টাকায় 1 টাকা লস। তার মানে কেনা দাম 10 টাকা হলে বিক্রি করেছি 9 টাকায়, তাহলে বিক্রি করেছি 9 টাকায়, কিন্তু আমি বলছি না বিক্রি করেছি 80 টাকায়। তাহলে 9 = 80, 9 সমান যদি 80 হয় তাহলে 1 সমান 80/9, তাহলে কেনা দাম 10 সমান কত হবে? 800/9। ঠিক আছে, তাহলে আমি কেনা দাম পেয়ে গেলাম 800/9। এবার কি বলেছে? কোশ্চেন বলেছে যদি তিনি ধার্য মূল্যের 95% দামে বিক্রি করতেন। এবার আমার নতুন একটা বিক্রি দাম বলে দিয়েছে, এইদিকে করছি। এটা তো আমার হিসাব হয়ে গেল, আমি এখান থেকে কেনা দামটা বের করে রাখলাম। এবার কোশ্চেন বলছে যে না, আমি 80 টাকায় না করে যদি যেটা লেখা আছে ওর 80% দামে যদি না করতাম, যদি আমি 95% দামে করতাম, মানে 95% মানে কি? আমার নতুন নিউ সেলিং প্রাইস, নতুন কেনা দাম, তাহলে বিক্রি দাম এখন 95 টাকা। ধার্য মূল্যের 95% দামে বিক্রি করছি, মানে কি 100 টাকা ধার্য মূল্য থাকলে আমি এখন বিক্রি করছি 95 টাকায়। আগে করছিলাম 80 টাকায়, লস হচ্ছিল, এখন আমি 95 টাকায় করছি, তাহলে কত লাভ হবে? দেখো তো, কেনা দাম পেয়ে গেছি 800/9, এখন আমার বিক্রি দাম 95 টাকা, তাহলে আমি বের করতে পারবো না লাভ কত? এটা কেনা দাম, এটা বিক্রি দাম, লাভ কত হবে? বিক্রি দাম মাইনাস কেনা দাম। তাহলে স্যার লাভ লিখে দিলাম লাভ, তাহলে আমার লাভ কত হবে? এটা বিক্রি দাম আর কেনা দাম হচ্ছে 800/9, এটা আমার কেনা দাম, তাহলে লাভ হবে এটাই। 9 লসাগু হয়ে গেল, 9 দিয়ে 95কে গুণ করে দিচ্ছি, কত হবে? 5 9 45, 5 9 45 5, হাতে থাকলো 4, আর এদিকে স্যার 9 9 81, 81 আর 4, 81 আর 4 85, 855। ঠিক আছে, -800, তাহলে হয়ে গেল 55/9। তাহলে এই টাকা আমার লস হয়েছে, লাভ হয়েছে। তাহলে আমার লাভ কত হয়েছে? 55/9 টাকা লাভ হয়েছে। কিন্তু কোশ্চেনে বলেছে শতকরা লাভ কত হয়েছে। যদি এমনি লাভ হতো তাহলে 55/9 টাকা আমার লাভ হয়েছে, কিন্তু যেহেতু শতকরা চেয়েছে আমাকে পার্সেন্টেজে বের করতে হবে। বোঝা গেল? এটা আমার নর্মাল লাভ বেরালো, তাহলে আমাকে এবার পার্সেন্টেজে বের করতে হবে। আচ্ছা, লাভ লস সবসময় কেনা দামের ওপর হয় না? লাভ বা লস সবসময় কেনা দামের ওপর হয়। তাহলে স্যার আমার কেনা দাম কত ছিল? 800/9, তাহলে 800/9 টাকায় আমার লাভ হয়েছে 55/9, তাহলে 100তে কত? অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এদিকটা মুছে দিই। তাহলে আলটিমেট আমাকে কি বের করতে দিয়েছে? শতকরা লাভ, মানে লাভের পার্সেন্টেজ বের করতে দিয়েছে। লাভ লস সবসময় কেনা দামের ওপর হয়। কেনা দাম কত ছিল? 800/9 ছিল, তাহলে 800/9 টাকায় লাভ হয়েছে 55/9 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত? এই তো আমার পার্সেন্টেজ। 9 9 কেটে গেল, দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে আমার দাঁড়ালো 55/8। তাহলে 55/8 মানে কত? কত হচ্ছে? 7 8 56, 7 তো হবে না, 6 6 8 48,
48 যদি হয় স্যার তাহলে কত পড়ে থাকছে, এদিকে 2 7 পড়ে থাকছে, 7 মানে পয়েন্ট নিলাম 70 হলো, 70, 8 9 72, 8 8 64, 8 8 64, 60, 60 হলে 7 8 56, মোটামুটি স্যার 6.87 সামথিং পড়ে থাকবে। এই দেখো এর কাছাকাছি কোনটা অ্যান্সার আছে, 6.9 আছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল সি 6.9, 55/8 আমার অ্যান্সার হয়ে গেল সি 6.9। ঠিক আছে, তাহলে কি কি করলাম, প্রথমে আমি কেনা দাম বের করলাম, কেনা দাম বের করলাম, লাভ থেকে কেনা দাম বাদ দিয়ে বিক্রি দাম থেকে কেনা দাম বাদ দিয়ে লাভটা বের করে নিলাম। এটা আমার টাকাতে লাভ বেরিয়েছিল মোট, কিন্তু আমাকে শতকরা লাভ বের করতে দিয়েছে, যার জন্য পার্সেন্টেজ করলাম। পার্সেন্টেজ কি করলে কি করতে হয় স্যার, সব সময় লাভ লস কেনা দামের উপর হয়। কেনা দাম কত ছিল 800/9, তাহলে এত টাকাতে লাভ হলো 55/9 টাকা, 100-তে কত। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে 8 নম্বরে। আসি পরের অঙ্কে 8 নাম্বার, দেখো কি বলছে 8 নাম্বার, বলছে পি অনুপাত কিউ অনুপাত আর সমান 1 অনুপাত 2 অনুপাত 4 হলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস √পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার ভ্যালু কত। স্যার এই অঙ্কটা একটু ডাটা মিস্টেক হয়েছে, একটু লিখে নেবে, এটা 5p স্কয়ার হবে, √5p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ারের ভ্যালু কত। ঠিক আছে, আচ্ছা দেখো পি অনুপাত কিউ অনুপাত আর সমান দিয়ে দিয়েছে 1 অনুপাত 2 অনুপাত 4। আমি এখান থেকে বলতে পারি না স্যার পি সমান 1 ইন্টু কে, আমি একটা ধ্রুবক নিলাম। একই রকম ভাবে কিউ সমান 2 অনুপাত কে, আর সমান 4 অনুপাত কে, আমি বলতে পারি তো পি সমান 1k, কিউ সমান 2k, আর সমান 4k। ঠিক আছে, এবার আমি এখানে মানটা বসিয়ে দিই। দেখো তো বের করতে দিয়েছে 5p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ারের ভ্যালু কত। আচ্ছা, যেখানে পি 1k মানে কত, 1 ইন্টু কে করলে তো কেই হবে, তাহলে পি এর জায়গাতে আমি কে বসিয়ে দিব। তাহলে দেখো 5 ইন্টু পি এর জায়গাতে কে বসিয়ে দিলাম, তাহলে 5k স্কয়ার প্লাস কিউ এর ভ্যালু কত 2k, তাহলে 2k তার স্কয়ার, আর এর ভ্যালু কত 4k, তাহলে 4k তার স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে 5k স্কয়ার প্লাস 2 এর স্কয়ার করলে 4, k এর স্কয়ার করলে k স্কয়ার প্লাস 4 এর স্কয়ার করলে 16, k স্কয়ার করলে k স্কয়ার। তাহলে দাঁড়ালো 16 4 20, 20 আর 5 25, 25 k স্কয়ার, তাই তো 5k স্কয়ার প্লাস 4k স্কয়ার প্লাস 16k স্কয়ার, 16 4 20, 5 25k স্কয়ার। তাহলে 25 এর যদি রুট করি, 25 এর রুট করলে 5 হবে, আর k স্কয়ারের রুট করলে k হবে। বুঝতে পারলে, 25 এর রুট করলাম 5 হলো, k স্কয়ারের রুট করলাম k হলো। আচ্ছা দেখো তো k সমান কত, k সমান স্যার কত p না, k সমান p, তাহলে আমি এখানে লিখতে পারি না 5p, বলতে পারি তো 5p, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত, অপশন সি 5p। এটা ঠিক করে নেবে, এটা 5p স্কয়ার হবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্ক 9 নম্বরে। বলছে এক ব্যক্তির আগের তুলনায় 25% বেতন কম পান, তাহলে আগের বেতনে ফিরে আনতে কত বৃদ্ধি করতে হবে। আমি একজন ব্যক্তি বলছি ও আগে যা বেতন পেত তার থেকে 25% বেতন কম পাচ্ছে এখন, তাহলে এখনকার বেতন থেকে আবার যদি তাকে আগের বেতনে ফিরে যেতে হয় তাহলে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি করাতে হবে। দেখো তো প্রথমে আমি ধরে নিলাম ওর আগে বেতন ছিল 100, তাহলে এখন কত হবে, বর্তমানে বেতন কত ওর 25% বেতন কমে গেছে, তার মানে এখন বেতন 75, তাই তো আগে ছিল 100, 25% বেতন 25% কমে গেছে, 25% কমে গেছে, তাহলে এখন বর্তমানে 75। এবার বলছে ওকে যদি আগের অবস্থায় ফিরে আসতে হয় তাহলে কত বৃদ্ধি করাতে হবে, ওকে দেখো তো 25 টাকা বাড়াতে হবে না, এখন ওর 75 টাকা বেতন, ও আগে পেত 100 টাকা, ওকে যদি আগের অবস্থায় ফিরে আসতে হয় তাহলে 25 টাকা বাড়াতে হবে, কিন্তু আমাকে পার্সেন্টেজে বের করতে দিয়েছে, তাহলে 75-এ বাড়াতে হবে 25, তাহলে 100-তে কত,
তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করাতে হবে, কত পার্সেন্ট বৃদ্ধি করাতে হবে? ওকে বৃদ্ধি করাতে হবে 75 টাকায়, ওকে বৃদ্ধি করাতে হবে 25 টাকা। তাহলে 100 টাকায় কত? 25 দিয়ে 75কে কেটে দিলাম 3, হয়ে গেল 100/3। তাহলে 100/3 মানে কত? 33 পূর্ণ 1/3%। তাহলে এত পার্সেন্ট ওকে বেতন বৃদ্ধি করতে হবে। বোঝা গেল? এই অঙ্কটাই আমরা আরেকভাবে করব। বুঝতে পারলে স্যার? এইভাবে আগে দেখে নাও। আগে দেওয়া ছিল, আগে বেতন ছিল 100 টাকা, 25% কমে গেছে, মানে বর্তমানে বেতন 75 টাকা। বলছে ওকে যদি আবার আগের অবস্থায় ফিরে আসতে হয় তাহলে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি করতে হবে? আগের অবস্থায় ফিরে আসা মানে কি? 25% বৃদ্ধি করা, 25 টাকা বৃদ্ধি করা। তাহলে 75 টাকায় 25 টাকা বাড়াচ্ছে, 100 টাকায় কত বাড়াবে? 33 পূর্ণ 1/3%। এই অঙ্কটাকেই আমরা আরেকটু অন্যরকম ভাবে দেখি। আচ্ছা দেখো তো, বেতন কত পার্সেন্ট কমে গেছে? 25%। আচ্ছা 25% মানে 1/4 না? 25% মানে 1/4 কমে গেছে, কমে গেছে। 25% কি হয়েছে? কমে গেছে। যেহেতু কমে গেছে বলেছি, তাহলে 4-এ 1 কমেছে, 4-এ 1 কমেছে। তাহলে আমাকে হয়ে যাবে 4 - 1, নিচে 4 থেকে 1 বাদ দিয়ে দেবো, ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 100/3, 33 পূর্ণ 1/3%। যদি বলতো 25% বেড়ে গেছে তাহলে কত কমাতে হবে, তখন আমি 4-এর সাথে 1 যোগ করে দিতাম, 1/4 + 1 × 100। যেহেতু বলেছে কোশ্চেনে 25% কমে গেছে, এখন কত বৃদ্ধি করতে হবে? যেহেতু 25% কমে গেছে, 25% মানে 1/4, তার মানে কত কমেছে? 4-এ 1 কমেছে, তার মানে নিচে 4 থেকে 1 বাদ হয়ে গেল। তাহলে 1 বাদ হয়ে গেল, তাহলে 1/3 হলো, ইন্টু 100, তাহলে 100/3, 33 পূর্ণ 1/3%। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে, 10 নম্বর। 36 লিটার একটি, কত নম্বর? সরি 10 নম্বর হবে, 10-এ আসি। বলছে একটি সমবাহু ত্রিভুজ এবিসিতে এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই হয়, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল কত? ছবিটা আঁকি। বলছে একটা সমবাহু ত্রিভুজ আছে এবিসি, সমবাহু ত্রিভুজ কাকে বলে স্যার? যার 3টা বাহু সমান তারা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজটার 3টা বাহুই সমান। ঠিক আছে, এই বাহুটার লেন্থ যা, এরও সেম, এরও সেম। এই সমবাহু ত্রিভুজের কি বলেছে? এবি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু আমি এঁকে দিলাম ডি। ঠিক আছে, এসি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু ই। ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং তার সাথে কার অনুপাত বের করতে দিয়েছে? এডিই। তার মানে এডিই এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আমাকে একটা দিয়েছে বড়টা, আর একটা দিয়েছে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল। এই দুটোর অনুপাত চেয়েছে, বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের সাথে ছোট ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাত কত হবে এটা চেয়েছে। দেখো কি করে করি। আচ্ছা দেখো তো, যেহেতু সমবাহু ত্রিভুজ 3টা বাহুই সমান, তার মানে এই বড় বাহুটা যদি 2 ইউনিট হয়, বড় বাহুটা যদি 2 হয় তাহলে এটাও 2, এটাও 2। এটা যদি 2 হয় তাহলে এটাও 2, এটাও 2। আপনি বলতে পারো স্যার, তুমি বলতে পারো স্যার 2 কেন হলো? 4 নিব, 10 নিব, 100 নিব, যা ইচ্ছা নাও, আমি 2 ধরলাম। এটা 2 হলে এটাও 2, এটাও 2। আচ্ছা এটা যদি 2 হয় আর ডি যদি ওর মধ্যবিন্দু হয়, তাহলে এটা 1, এটা 1 না, মানে এডি 1 হবে, ডিবি 1 হবে। একই রকম ভাবে এটাও তো 2, এটা 2 হলে এটাও 2, তাহলে একই রকম ভাবে ই যদি ওর মধ্যবিন্দু হয় তাহলে এ ই হবে 1, ইসি হবে 1। তার মানে আমার এখান থেকে কি দাঁড়ালো? এই বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটার বাহুর অনুপাত দাঁড়ালো। দেখো তো, বড় ত্রিভুজটা মানে এবিসি আর ছোট ত্রিভুজটা মানে এডিই। এই দুটো ত্রিভুজের আমি বাহুর অনুপাত পেয়ে গেছি না? বড় ত্রিভুজটার বাহু যদি 2 হয় তাহলে ছোট ত্রিভুজটার বাহু 1 হবে, বড় ত্রিভুজটার বাহু যদি 2 হয় তাহলে ছোটটার 1 হবে। তাহলে এদের বাহুর অনুপাত আমি পেয়ে গেছি। বাহুর অনুপাত কত? এটার যদি 2 হয় তাহলে এটার 1 হবে। বাহুর অনুপাত পেয়ে গেছি। আমাকে কিসের অনুপাত চেয়েছে? ক্ষেত্রফলের অনুপাত। বাহু থেকে ক্ষেত্রফল যেতে গেলে স্কোয়ার করে দিলেই অনুপাত বেরিয়ে যাবে। যদি আয়তন চাইতো, কিউব করতাম। আমাকে ক্ষেত্রফল চেয়েছে,
স্কোয়ার করে দেবো। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ক্ষেত্রফলের অনুপাত হবে এর স্কোয়ার, 2 এর স্কোয়ার করে দিলাম, অনুপাত 1 এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার 4, 1 এর স্কোয়ার 1, 4:1। দেখো 4:1, অপশন নাম্বার এ। বোঝা গেল? আমি প্রথমে বাহুর অনুপাত পেয়ে গেলাম, বড়টা যদি 2 হয় তাহলে ছোটটা 1, তাহলে বাহুর অনুপাত 2:1, ক্ষেত্রফলের অনুপাত 2 এর স্কোয়ার অনুপাত 1 এর স্কোয়ার, 4:1। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে 11 নম্বরে। দেখো 36 লিটার একটা মিশ্রণে দুধ জল অনুপাত 3:1, মিশ্রণে 35 লিটার দুধ যোগ করা হলে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত কত হবে? একটা 36 লিটারের মিশ্রণ আছে, এই মিশ্রণে দুধ জল অনুপাত দিয়ে দিয়েছে 3:1, মিশ্রণে বলছে আরো 15 লিটার দুধ যোগ করা হলো, তাহলে নতুন মিশ্রণে দুধ জল অনুপাত কত হবে? একটা মিশ্রণ আছে দুধ জলের, দুধ আর জলের, কি অনুপাত স্যার? অনুপাত দিয়ে দিয়েছে 3:1, তার মানে 3 একক যদি দুধ থাকে তাহলে 1 একক জল আছে। দেখো তো, টোটাল যদি 4 ইউনিট থাকে তার মধ্যে 3 ইউনিট দুধ 1 ইউনিট জল, তার মানে টোটাল যদি 4 ইউনিট থাকে, 3 + 1 4, টোটাল যদি 4 থাকে তার মধ্যে 3 দুধ 1 জল। আমার কোশ্চেনে বলেছে না টোটাল আছে 36, তাহলে আমি বলতে পারি না 4 = 36। 4 = 36 মানে কত গুণ করেছি? 9 গুণ। 1 = 9, তাহলে 1 সমান যদি 9 হয় তাহলে 3 সমান কত হবে? 3 × 9 27, 1 সমান কত হবে? 1 × 9 9। তাহলে 36 লিটারের মধ্যে দুধ কতটা আছে? 27 লিটার, জল কতটা আছে? 9 লিটার। বোঝা গেল? আবার বলছি, কোশ্চেনে দুধ আর জলের অনুপাত দিয়ে দিয়েছে কত? 3:1, তাহলে 3 আর 1 যোগ করলাম 4 হলো। টোটাল যদি 4 ইউনিট মিশ্রণ থাকে তার মধ্যে 3 ইউনিট দুধ আছে, 1 ইউনিট জল আছে, টোটাল 4 ইউনিট। কিন্তু কোশ্চেন বলেছে না 36 লিটার, তাহলে আমি বলতে পারি না 4 = 36। 4 = 36 হলে কত গুণ করলে 36 হয়? 4 এর সাথে 9 গুণ করলে। বা তুমি করতে পারো স্যার 4 = 36, 1 = 9, তাহলে 1 সমান যদি 9 হয় বা যদি 9 গুণ করে থাকি তাহলে এর সাথেও 9 গুণ, 3 × 9 = 27, 1 এর সাথে 9 গুণ করলাম 9, তার মানে 27 লিটার দুধ আছে মিশ্রণটাতে আর 9 লিটার জল আছে। দেখো 27 আর 9 যোগ করলে 36। ঠিক আছে, এবার কি বলছে? মিশ্রণে আরো 15 লিটার দুধ যোগ করা হলো। 27 তো ছিলই, এর সাথে আরো 15 লিটার দুধ যোগ করে দিলাম, তাহলে এখন দুধ কতটা হয়ে গেল? 27 আর 15, 7 × 5 = 12, 2 হাতে থাকে 1, 2 × 1 = 3, 1 × 4, তাহলে এখন দুধ হয়ে গেল 42 লিটার। জল তো 9ই আছে, তাহলে নতুন অনুপাত কত হবে? 42:9 হবে না? তাহলে আমাদের এখন নতুন অনুপাত কত হলো? এখানে আমি লিখে দিই, তাহলে আমার এখন অনুপাত কত দাঁড়ালো? দুধ অনুপাত জল কত দাঁড়ালো? দুধ হচ্ছে 42, জল হচ্ছে 9। দেখো 3 দিয়ে কেটে যাবে, 3 দিয়ে কাটলাম, 3 × 14 = 42, 3 দিয়ে কাটলাম 3, তাহলে আমার অনুপাত হলো 14:3। তাহলে অ্যান্সার হয়ে গেল 14:3। দেখো 14:3, অপশন নাম্বার এ। ঠিক আছে, বোঝা গেল স্যার? চলে আসি পরের অঙ্কে 12 নম্বরে। এটা করে নাও, চলে আসি 12 নম্বরে। একটু ফাস্ট হচ্ছে যেহেতু টাইম কম, অনেকগুলো অঙ্ক করতে হবে, একটু ফাস্ট হচ্ছে, ইচ্ছা করলে স্লো করে দেখতে পারো বা পজ করে করে দেখে নেবে। 12 নম্বর কি বলেছে? কোনো আসল বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদ আসলে 2 বছরে 270.40 টাকা হয়। বলছে কোন আসল বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদ আসলে 2 বছরে 270.40 টাকা হয়, মানে আসলটা বের করতে দিয়েছে কত টাকা রাখলে 2 বছরে 4% চক্রবৃদ্ধি সুদে সুদে আসলে এত টাকা হবে। কত টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 4% হারে 270.40 টাকা হবে বের করতে দিয়েছে। ঠিক আছে, চলে আসি কিভাবে করব। স্যার 4% মানে কি? 4% মানে 4/100, তার মানে 1/25, তাই তো? তাহলে দেখো মাথায় রাখো স্যার 1/25, তার মানে স্যার আমরা করলাম কি
25 টাকা আসল হলে, এটার মানে স্যার 25 টাকা আসল হলে 1 টাকা সুদ, তার মানে 25 টাকা, একদিকে 25 আর একদিকে 25 প্লাস 1 26। ভালো করে স্যার, ভালো করে এই টাইপের অঙ্ক থাকলে এইভাবে করবে। 25, একদিকে 25 লিখে দিলাম আর একদিকে 25 একে 26। ক বছর বলেছে? 2 বছর বলেছে না? 2 বছর বলেছে জন্য দুবার লিখে দিলাম, 25 এর নিচে 25, 26 এর নিচে 26। ঠিক আছে, একবার বললে, 3 বার বললে 3 বার লিখতাম, 2 বার বলেছে জন্য 2 বার লিখে দিলাম। কি বললাম স্যার? প্রথমে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাকে আমি বের করে নেব ভগ্নাংশে। 4% মানে 1/25, তাহলে 25 হলে 25 হলো একদিকে, একদিকে লিখলাম 25 যোগ 1 26। ঠিক আছে, এগুলো স্যার ডিটেলসে করানো হবে চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে, চ্যাপ্টার ওয়াইজ যখন হবে তখন ওখানে করানো হবে। এখন যেহেতু প্র্যাকটিস সেট, একটু শুধু বুঝে নাও। 25 হলে 25 26, যেহেতু 2 বছর বলেছে 2 বার হয়ে গেল। নেক্সট কাজ কি আমার? নেক্সট কাজ হচ্ছে, এটা স্যার আমার আসলের ঘর আর এটা হচ্ছে সুদ আসলের ঘর। পঁচিশ ইন্টু 25, আমার কাজ হচ্ছে এগুলোকে গুণ করে দেওয়া, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ। 25 25 গুণ করলে 625, 26 26 গুণ করলে 676। তাহলে দেখো তো, আসল যদি 625 টাকা হয় তাহলে সুদে আসলে 676 টাকা হয়েছে না? আসল যদি 625 টাকা রেখে থাকি তাহলে সুদে আসলে 676 টাকা হয়েছে। তাহলে সুদ ক টাকা পেয়েছি? এটা থেকে এটা বাদ। 625 টাকা রেখেছিলাম ব্যাংকে, ব্যাংক দিচ্ছে 676 টাকা, আমি সুদ কত পাচ্ছি? 676 মাইনাস 625 করলে কত হবে? 50 51। তাহলে এই 51 টাকা হচ্ছে আমার সুদ। 51 টাকা হচ্ছে আমার সুদ। আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে তো সুদের গল্প বলেনি, আমাকে বলেছে সুদ আসল বলে দিয়েছে। সুদ আসল বলে দিয়েছে, আমাকে আসল বের করতে হবে। তাহলে তো স্যার গল্পই নাই। দেখো আমাকে তো সোজা, আমাকে তাহলে আর এটা বের করতেও হবে না, আমার 51 বের করার দরকার নেই, কারণ আমার সুদের চাইনি। আমাকে কোশ্চেন দেখো, আমার বলছে আসল যদি 625 হয়, সুদ আসল হচ্ছে 676। কোশ্চেনে বলেছে না, সুদ আসল 270.40। তাহলে আমি এখান থেকে বলতে পারি না 676 টাকা এটা সমান 270.40। তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে 1 সমান কত? 1 সমান 270.40 বাই 676 এটা। তাহলে 625 আসল মানে কি? 625। তাহলে 625 সমান কত? 270.40 বাই 676 ইন্টু 625। ঠিক আছে, দেখো কাটাকাটি করি। পয়েন্ট ছিল, পয়েন্ট উঠিয়ে দিলাম, 1 হয়ে গেল। পয়েন্টের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য বসিয়ে দিলাম। 25 দিয়ে কেটে দিলাম, 4 25 100, 25 দিয়ে কাটলাম, 25 25 625। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে কেটে দিলাম, 4 6 24, 4 6 24। আচ্ছা থাকলো 3 30, 4 7 28, 28 2 থাকলো 24, 4 6 24 0। তাহলে হয়ে গেল 6760 বাই, দেখো তো 6760 আর নিচে হচ্ছে 676, এটাতে দেখো তো ডিরেক্ট কেটে দিলাম, 10 হয়ে গেল। তাহলে আবার কত বেরালো? 10 ইন্টু 25 250। আসল কত? তাহলে 250 টাকা। তাহলে অপশন নাম্বার কত? দেখো অপশন নাম্বার বি 250। কিছু নাই স্যার, কি বলেছে? 4% চক্রবৃদ্ধি সুদ। কত পার্সেন্ট? 4%। 4% মানে 4/100 মানে 1/25। তাহলে আমার আসল 25 হলে সুদ আসল 25 প্লাস 1 26। যেহেতু 2 বছর বলেছে আমি দুবার লিখলাম, 25 এর নিচে আরেকবার 25, 26 এর নিচে আরেকবার 26। যদি এই অঙ্কটায় 3 বছর বলতো তাহলে এখানে আরেকটা 25 লিখতাম, এখানে আরেকটা 26 লিখতাম। এই দুটোর গুণ করলাম 625, এই দুটোর গুণ করলাম 676। তাহলে আসল যদি 625 টাকা হয় তাহলে সুদ আসল কত হবে? 676 টাকা হবে। কোশ্চেনে কি বলেছে? সুদ আসল 270.40 টাকা। তাহলে এই 676 সমান 270.40, 1 সমান কত আর আসল সমান কত? আসল মানে কত? 625। আমাকে তো আসলই বের করতে দিয়েছে। 625 সমান কত? কাটাকাটি করলাম, 250 বেরালো। ঠিক আছে, হয়ে গেল 12 নম্বর অঙ্ক। চলে আসি 13 নম্বরে। বলেছে একটি বৃত্তের পরিধি 88 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? একটা বৃত্তের পরিধি বলে দিয়েছে, ক্ষেত্রফল জানতে চেয়েছে। আচ্ছা দেখো তো, একটা বৃত্ত,
বলছে বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। একটা বৃত্তের পরিধি হচ্ছে, আচ্ছা এইদিকে লিখি, চল এইদিকে লিখছি। একটা বৃত্তের পরিধি সমান 2πr। এই চিহ্নটার নাম পাই চিহ্ন, ঠিক আছে। আর ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। স্যার পাই মানে কি? পাই মানে 22/7। আর মানে কি? আর মানে ব্যাসার্ধ। এই যে বৃত্তটা, এই বৃত্তের যদি কেন্দ্র এটা হয়, তাহলে তুমি কেন্দ্র থেকে এই যে তোমার হচ্ছে ওর যে এই যে তোমার হচ্ছে চাপ, এর উপরে তুমি যে কোনো লাইন যুক্ত করলেই সেটাই ব্যাসার্ধ। তাহলে এটা হয়ে গেল আর। তোমার মনে হতে পারে না স্যার আমি এটাকে নিব, তাও এটা আর হবে। তোমার মনে হচ্ছে আমি এটা নিব, তাও আর হবে। তুমি যেটাই যুক্ত করো না কেন, তোমার সবগুলোই আর হবে, ঠিক আছে। তাহলে একটা বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তচাপের ওপর অঙ্কিত যে রেখা, সেটাকেই তোমার হচ্ছে ব্যাসার্ধ বলে। তাহলে হয়ে গেল আর, এটাই হচ্ছে আর। কোশ্চেনে কি বলে দিয়েছে স্যার? কোশ্চেনে বলে দিয়েছে যে ওর পরিধিটা বলে দিয়েছে 88। তাহলে আমি বলতে পারবো না এখান থেকে যে 2πr সমান 88। তাহলে দেখো তো আমি বের করে নিচ্ছি, 2πr সমান 88 বলে দিয়েছে কোশ্চেন। পরিধি সমান আমরা জানি 2πr, কোশ্চেনে বলেছে 88, তাহলে 2πr সমান 88। তাহলে দেখো তো 2 পাই মানে 22/7 সবাই জানি, ইন্টু আর সমান 88। কি করবো স্যার? 22 দিয়ে কেটে দিই, 22 দিয়ে 88 কে কাটলাম, 4 হলো, ঠিক আছে। 2 দিয়ে 4 কে যদি কেটে দিই 2 হবে। তাহলে আর সমান, দেখো এখানে নিচে 7 আছে, এখানে ওপরে 2 আছে, তাহলে 7টা এইদিকে গেলে ওপরে গুণ হয়ে যাবে। তাহলে 2 × 7 করলে 14, তাহলে আর সমান 14। 22 দিয়ে 88 কাটলাম, 4 হলো। 2 দিয়ে 4 কে কাটলাম, 2 হলো। নিচে এইদিকে 7 পড়ে আছে, 7টা ওইদিকে চলে গেল, গুণ হয়ে গেল, 7 2 14। তাহলে আর এর মান 14। আমাকে কি বের করতে দিয়েছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান দেখো পাই আর স্কয়ার। আর তো পেয়ে গেছি 14, পায়ের মান জানি 22/7। তাহলে আমি বের করতে পারবো না ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কয়ার। পায়ের মান বসিয়ে দিলাম এখানে 22/7। আর মানে কত? 14 স্কয়ার। 14 স্কয়ার মানে 14 × 14। আর এর মান 14 বের করে রেখেছি, 14 স্কয়ার করলাম মানে 14 × 14 করলাম। দেখো 7 দিয়ে 14 কে কেটে দিলাম, 2 হলো। তাহলে দাঁড়াচ্ছে 22 × 28। তাহলে আমার 22 × 28 গুণ করে নেবে। 22 × 28, 28 দুগুণে 56, 6 হাতে থাকলো 5, আর 56 আর 5 61, 61, 616। তাহলে অ্যান্সার হয়ে গেল 616 বর্গ সেমি। 616 বর্গ সেমি। দেখো 616 কোথায় আছে? 616 বর্গ সেমি, অপশন নাম্বার সি। বোঝা গেল? চলে আসি পরের অঙ্ক, 14 নম্বর অঙ্কে। দেখো বলছে একটি টিভি সেট বিক্রির সময় দুবার যথাক্রমে 20% এবং 15% ছাড় দেওয়া হয়। একটা টিভি বিক্রি করছে দোকানদার, দুবার ছাড় দিয়েছে, একবার 20% দিল, আবার 15% দিল। তাহলে মোট শতকরা কত ছাড় দেওয়া হলো? যদি 20 আর 15 দুবার ছাড় দিয়ে থাকে, তাহলে কত দিয়েছে? তো মনে হবে স্যার 20 আর 15 35 হয়েছে। না, প্রথমে 20 দিল, তারপরে যেটা পড়ে থাকলো ওর উপরে আবার 15 দিল। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব স্যার? দেখো দুবার ছাড় দিয়েছে, দুবার ছাড় দিয়েছে, ছাড় দেওয়া মানে মাইনাস। একবার ছাড় দিল 20, আবার ছাড় দিল 15। তাহলে 20 মাইনাস 20 মাইনাস 15 সবসময় নিয়মটা স্যার এখানে লিখে দিই, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস XY/100, এটা নিয়ম। প্লাস স্যার মাইনাস কেন? ছাড় দিচ্ছে ওই জন্য মাইনাস। মাইনাস 20, আর একবার দিয়েছে মাইনাস 15। এবার স্যার এখানে কোন চিহ্ন হবে? এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই দুটোর গুণফল ওপরে 20 × 15/100। একই নিয়ম স্যার সবার জন্য। যেহেতু ছাড় দিয়েছে মাইনাস 20, আবার দিয়েছে মাইনাস 15, মাইনাসে মাইনাসে প্লাস 20 × 15/100। দেখো কেটে দিচ্ছে, আর একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কেটে দিলাম 5 হলো, 5 দিয়ে কেটে দিলাম 3 হলো।
তাহলে কি দাঁড়ালো, -20 -15 -35 প্লাস 3 -35 প্লাস 3 -32। তাহলে আলটিমেট ও কত পার্সেন্ট ছাড় পেয়েছে, -32 বেরালো মানে কি 32% ছাড় পেয়েছে। তাহলে আলটিমেট ও 32% ছাড় পেয়েছে। ঠিক আছে, বোঝা গেল স্যার? ঠিক আছে, চলে আসি এরপরে আজকের শেষ অঙ্ক 15 নম্বর অঙ্কে আসি। দেখো বলেছে 13টি সংখ্যার গড় 70, প্রথম 7টি সংখ্যার গড় 65 এবং শেষ 7টি সংখ্যার গড় 75 হলে সপ্তম সংখ্যাটি কত? 13টা সংখ্যার গড় বলে দিয়েছে 70, 13টা সংখ্যাতে ধরে নাও 13টা সংখ্যা আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এর মধ্যে প্রথম 7টা 1 2 3 4 5 6 7, প্রথম 7টার গড়, প্রথমে আগে 13টার গড় বলে দিয়েছে, 13টার গড় বলে দিয়েছে 70 করে। এর মধ্যে প্রথম 7টার গড় 65 করে, আর পরে শেষ থেকে 7টা, শেষ 7টা দেখো 1 2 3 4 5 6 7, শেষ 7টার গড় হচ্ছে 75 করে। আচ্ছা দেখো তো, যখন আমি প্রথম 7টা নিলাম তাও 1 থেকে 7 পর্যন্ত আসলো, এই 7 পর্যন্ত আসলো, এটা 15, এটা 1। যখন আমি শেষ 7টা নিলাম 15 থেকে 7 আসলো, তাহলে এই 7 নাম্বার সংখ্যাটা দুবার কাউন্ট হয়ে গেছে না? একবার প্রথম থেকে নিয়েছি তখনও 7 এসছে, শেষ থেকে 7টা নিয়েছি তাও 7 এসছে। তাহলে আমি দেখো তো 13টা সংখ্যার গড় 70, তাহলে আমি 13টা সংখ্যার টোটাল কত হবে, 70 × 13, এটা হয়ে গেল 13টা সংখ্যার টোটাল। আবার যদি আমি এই যে এই 7টা সংখ্যার গড়, প্রথম 7টা সংখ্যার গড় 65, তাহলে এর টোটাল কত হবে, 65 × 7, শেষ 7টার গড় হচ্ছে 75, তাহলে টোটাল কত হবে, 75 × 7। তাহলে এখান থেকে একটা টোটাল পাবো, এখান থেকে একটা টোটাল পাবো, এই দুটোকে যোগ করলে আমি 14টা সংখ্যার টোটাল পেয়ে যাব না? এই 14টার মধ্যে এই 7 নাম্বার সংখ্যাটা দুবার আসে, তাহলে এই 14টার যোগফল থেকে এই 13টা সংখ্যার গড় 70, তাহলে এখান থেকে 13টা সংখ্যার টোটাল পেয়ে গেছি, তাহলে এইটা বাদ দিলে এই 7 নাম্বার সংখ্যাটা পেয়ে যাব না আমরা? এই দুটোর যোগফল থেকে আমি যদি 13 × 70 বাদ দিয়ে দিই তাহলে আমি 7 নাম্বার সংখ্যাটা পেয়ে যাব। কিন্তু সমস্যা কি, এইভাবে করলে অঙ্কটা বড় হয়ে যাবে, একবার এটা গুণ করতে হবে, আবার এটা গুণ করতে হবে, আবার এটা 13 দিয়ে 70কে গুণ করে আবার বিয়োগ করতে হবে, তাই অঙ্কটা বড় হয়ে যাবে। আমরা এইভাবে করব না, আমরা একটু শর্টকাটে আসি। ঠিক আছে, এটা মুছে দিলাম, চাইলে এভাবে করতে পারো, বড় হয়ে যাবে, কোনো দরকার নেই, চলে আসো। আচ্ছা দেখো তো, আমি কোশ্চেনে বলেছে 13টি সংখ্যার গড় 70, তার মধ্যে প্রথম 7টির গড় 65, শেষ 7টির গড় 75, তাহলে সপ্তম সংখ্যাটা বের করতে দিয়েছে। আমি ধরে নিলাম যে 7 নাম্বার সংখ্যাটাও 70, যেহেতু আলটিমেট ফাইনালি 13টা সংখ্যার গড় 70 করেছিল, আমি ধরে নিলাম 7 নাম্বার সংখ্যাটাও 70। এবার আমি এটা ধরে নেওয়ার জন্য আমি কি কম বা কি বেশি লিখেছি এটাই আমাকে দেখতে হবে। দেখো 7 নাম্বার সংখ্যাটা আমি 70 ধরেছি। আচ্ছা বলো তো, প্রথম 7টা সংখ্যার গড় কত ছিল, 65 ছিল না? তাহলে কত করে কম আছে 70-এর থেকে? 5 করে কম আছে। প্রথম 7টা সংখ্যা 5 করে কম আছে, তাহলে টোটালে 5 × 7 = 35 কম আছে। ভালো করে বোঝো, আমি 70 ধরে নিয়েছি, 7 নাম্বার সংখ্যাটা ধরে নিয়েছি 70, এবার আমি বের করতে যাচ্ছি কত কম বা বেশি আছে, সেটাকে এর সাথে অ্যাডজাস্ট করব। প্রথম 7টা সংখ্যা 5 করে, প্রথম 7টা সংখ্যা 65 গড়, তার মানে 5 করে কম আছে, তাহলে 7টা সংখ্যা টোটালে কত, 5 × 7 = 35 কম আছে। ভালো কথা। পরের 7টা মানে শেষ 7টার গড় দেখো 75 করে, এটা দেখো তো আবার 5 করে বেশি আছে না? শেষ 7টা দেখো 5 করে বেশি আছে, কটা সংখ্যা, 7টা সংখ্যা, তাহলে টোটালে কত বেশি আছে, 5 × 7 = 35 বেশি আছে। তাহলে এই যে বেশি বা কম যেটা হলো, এটাই আলটিমেট 13টা সংখ্যার মধ্যে ডিভাইড হবে, এটাই বেশি বা কমটা 13টা সংখ্যার মধ্যে ডিভাইড হবে। ঠিক আছে, তাহলে দেখি কি হচ্ছে, 5 × 7 = 35, 5 × 7 = 35, -35 + 35 কেটে গেল, আলটিমেট 0 পড়ে থাকলো, তার মানে আমার অ্যান্সার 70 হয়ে গেল। এটা আমার 35 মিলে গেছে। কোনো ক্ষেত্রে এমন হতে পারতো যে এখানে 35 কম হয়েছে, এখানে হয়তো 100 হয়ে গেছে, +100, তাহলে 100 থেকে 35 বাদ দিয়ে দেবো, কত দাঁড়াবে, 65 দাঁড়াবে। তখন 65কে 13 দিয়ে ভাগ করে দেবো, 5 × 13 = 65, তাহলে
5 বেরালো, তাহলে প্রত্যেকটার সাথে 5 যোগ মানে 75 হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলে? ধরে নাও কোনো কারণে একটা কথার কথা বলছি, এখানে ধরো 100 বেরালো সাপোজ, তাহলে আমি প্রথম 5টাতে ধরে নাও 35 কম আছে, পরের 7টাতে 100 বেশি আছে, তাহলে আলটিমেট আমার কত টিকলো? 100 থেকে 35 বাদ আমার টিকলো হচ্ছে গিয়ে 65। 65 ভাগ 13, এই 65টাই টোটাল 13টা সংখ্যার মধ্যে ডিভাইড হচ্ছে, তাহলে 13 করে দিলাম 5, তাহলে 70 প্লাস 5 75 হয়ে যেত। যদি এরকম হতো ধরো এটা 100 বেরানো মাইনাস 100 কম আছে, আর এটা ধরে নাও 35 বেশি আছে পরের তিনটা, তাহলে আমার এখানে কত দিত? -65 আসতো, -65 আসতো, তাহলে 5 কম হয়ে যেত, তখন 70 মাইনাস 5, তাহলে অ্যান্সার হয়ে যেত 65। ঠিক আছে, তাহলে আলটিমেট কি করবে স্যার? এই যে যেটা ফাইনাল একদম সবার একসাথে গড় বলেছে, আমি ধরে নিলাম 7 নাম্বার সংখ্যাটাও 70 আছে। ঠিক আছে, এবার প্রথম 7টা সংখ্যার গড় 65 বলেছে, তার মানে এই 70 থেকে 65 কত কম? 5 করে কম। 70 থেকে 65 কত কম? 5 করে কম। তাহলে যদি 5 করে কম হয়, তাহলে 7টা সংখ্যা 5 × 7 35 কম। আবার শেষ 7টা সংখ্যা 75 গড়, ওরা 70 থেকে কত করে বেশি? 5 করে বেশি। কটা সংখ্যা আছে? 7টা সংখ্যা, তাহলে এতটা বেশি। এই যোগ বিয়োগ করে যেটা হবে, এই টোটালটাই ডিভাইড হবে 13টা সংখ্যার মধ্যে, ডিভাইডেড বাই 13। আমার এখানে কপাল ভালো, 35 কেটে 0/13 মানে 0ই দাঁড়াচ্ছে, সেই জন্য 70ই অ্যান্সার হয়ে গেল। তাহলে গড় কত দাঁড়ালো? 70। অপশন নাম্বার বি 70। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের প্রথম সেট। প্রথম সেটে আমরা 15টা অঙ্ক কভার করলাম। আবার আমরা সেকেন্ড সেটে আসবো, প্র্যাকটিস সেট। দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাক।